আচ্ছা, আমরা আগের দিন কমপ্লেক্স ইন্টিগ্রেশনের বেশ কিছু অঙ্ক করেছিলাম। আজকে খুব ইম্পর্টেন্ট একটা থিওরেম করব, খুব ইম্পর্টেন্ট একটা টপিক কমপ্লেক্স ইন্টিগ্রেশনের। হ্যাঁ, কচি গসার্ট থিওরেম। কচি গসার্ট থিওরেম, এটাকে কচিস থিওরেমও বলা হয়। হ্যাঁ, ভীষণ ইম্পর্টেন্ট থিওরেম। এই কারণেই বলছি, আমি তোমাদের আগের দিনও বলেছিলাম আমরা যখন কমপ্লেক্স ইন্টিগ্রেশন করছি বিভিন্ন অঙ্কগুলো বিভিন্নভাবে হচ্ছে, এবং এই থিওরেমগুলো কি করছে, এই থিওরেমগুলো আমাদের অঙ্কগুলোকে আরও সহজ করে দিচ্ছে ক্যালকুলেশন করাটা। যে আমাদেরকে বড় বড় ইন্টিগ্রেশন করতে হচ্ছে, ভাঙতে হচ্ছে, এই ধরতে হচ্ছে, ওই ধরতে হচ্ছে, বিভিন্ন রকম ভ্যালু ইনপুট করতে হচ্ছিল। এই কিছু কিছু থিওরেম আছে, এই থিওরেমগুলো অ্যাপ্লিকেশনের ফলে কি হচ্ছে, আমাদের ইন্টিগ্রেশন করাটা সহজ হয়ে যাচ্ছে। তো কিভাবে ইন্টিগ্রেশন করাটা সহজ হয়ে যাচ্ছে, কচি গসার্ট থিওরেম কি বলতে চাইছে? কচি গসার্ট থিওরেম বলছে লেট এফ জেড বি অ্যানালাইটিক, let fz be analytic in a simply connected, let fz be analytic in a simply connected domain D and let C, মানে কি বলতে চাইছে আগে লিখে নি, and let C be any closed contour in D, দেন কি বলছে, ইন্টিগ্রেশন ওভার সি এফ জেড ডিজেড ইকুয়ালস টু 0। এইটা এফ জেড সি বি এনি ক্লোজড কন্টুর ইন ডি। ঠিক আছে, কি বলছে দেখো, ইন্টিগ্রেশনটা বলছে যে ফাংশনটা এফ জেড ফাংশনটা যদি সিম্পলি কানেক্টেড, এফ জেড যদি অ্যানালিটিক হয়, অ্যানালিটিক সিম্পলি কানেক্টেড বলতে ওই যে রিজিয়নটা আছে সেই রিজিয়নের মধ্যে কানেক্টেড। ঠিক আছে, কানেক্টেড বিষয়টা কিছুই না, যে ওই রিজিয়নের মধ্যে প্রত্যেকটা পয়েন্টের সঙ্গে প্রত্যেকটা পয়েন্ট যেন কানেক্ট করতে পারি, এইটাই বিষয় কানেক্টেড। হ্যাঁ, তো এইবার বলছে এফজেড ফাংশনটা এই ডি ডোমেনের মধ্যে অ্যানালিটিক হবে। ভালো করে বোঝো, এফজেড ফাংশনটা ডি ডোমেনের মধ্যে অ্যানালিটিক হবে। আর যে আমরা যে কার্ভের সাপেক্ষে, যে কার্ভের বরাবর আমরা ফাংশনটাকে ইন্টিগ্রেশন করব, সেটা যদি একটা ক্লোজড কন্টুর হয়, ক্লোজড কন্টুর বলতে এখানে কন্টুরকে যদি তোমরা সাদা বাংলায় বলো, কন্টুর বলতে একটা কার্ভকেই বোঝায়। ঠিক আছে, তো সি যদি একটা ক্লোজড কন্টুর হয়, তাহলে ওই ক্লোজড কন্টুরের মধ্যে ফাংশনটা যদি ইন্টিগ্রেশন করি তাহলে 0 হয়ে যাবে। ওই কন্টুরটার মধ্যে ফাংশনটার ইন্টিগ্রেশন করলে 0 হয়ে যাবে। এই হচ্ছে আমাদের কচি গসার্ট থিওরেম। খুব সিম্পল একটা থিওরেম। এই থিওরেমের আমি প্রুফটা ভীষণ কনস্ট্রাকটিভ প্রুফ এবং খুব মানে লেন্দি একটা প্রুফ। হ্যাঁ, ছেলে মেয়েদের আমি মজা করে বলি যে এটা খুব ছোট্ট প্রুফটা, ভীষণ লেন্দি এবং খুব কনস্ট্রাকটিভ প্রুফ। তো সেই প্রুফটা আমরা স্কিপ করছি আপাতত। যদি আমি পরে সময় পাই তাহলে এই প্রুফটা আমি অবশ্যই তোমাদের আপলোড করে দেবো। হ্যাঁ, তখন তোমরা দেখে নিও। এখন আপাতত আমরা স্কিপ করছি, আমরা এর অ্যাপ্লিকেশানটায় যাচ্ছি। হ্যাঁ, আমরা এর অ্যাপ্লিকেশানটায় যাচ্ছি। প্রুফটা খুব যে সহজ তাও নয়, আমি বলবো না যে কঠিন। আমি তোমাদের আগেও বলেছি যে কমপ্লেক্স অ্যানালিসিসের, বিশেষ করে কমপ্লেক্স ইন্টিগ্রেশনের অ্যাপ্লিকেশান পার্টটা খুব সহজ। আমরা যখন অঙ্ক করবো এখন দেখবে কত সোজা অ্যাপ্লিকেশান পার্টটা, কিন্তু এই থিওরেমগুলোর প্রুফগুলো একটু বোরিং লাগতে পারে ছেলে মেয়েদের। হ্যাঁ, কারণ কনস্ট্রাকটিভ প্রুফ আছে অনেকগুলো, বেশ বড় বড় প্রুফ, এবং এই থিওরেমটা অনেকটাই বড় প্রুফ। তো সেই জন্য আমরা আপাতত স্কিপ করছি, আমি পরে সময় পেলে অবশ্যই আপলোড করে দেবো। হ্যাঁ, তো এখন আমরা এই থিওরেমটার কিছু অ্যাপ্লিকেশান করব। অ্যাপ্লিকেশান করব, যেমন এই একটা ইন্টিগ্রেশন। আবার দেখো থিওরেমটা কি বলতে চাইছে, ফাংশনটা আমরা যে ডোমেনের মধ্যে, যে কন্টুর মানে যে কার্ভের মধ্যে ফাংশনটাকে ইন্টিগ্রেশন করব, সেই কার্ভটার মধ্যে সেই কার্ভটা ডোমেনটার মধ্যে কি হবে, যে ডোমেন দেওয়া থাকবে সেই ডোমেনে অবশ্যই ক্লোজড হতে হবে, এবং ফাংশনটা সেই ডোমেনের মধ্যে অ্যানালিটিক হতে হবে। তাহলে আমরা সেই ফাংশনটার ইন্টিগ্রাল ভ্যালু অ্যালং দ্য কার্ভ কি বলবো, 0 হবে। যেমন আমি তোমাদের একটা এক্সাম্পল দিই, বলছে ইন্টিগ্রেশন ওভার, এটা বের করতে বলছে, ইন্টিগ্রেশন ওভার সি জেড কিউব মাইনাস 1 প্লাস 3i ডিজেড। এই ইন্টিগ্রেশনটা করতে বলছে জেড কিউব মাইনাস 1 প্লাস 3i ডিজেড। হ্যাঁ, কোন বরাবর, অ্যালং দ্য কার্ভ সি সাচ দ্যাট সি হচ্ছে মড জেড ইকুয়ালস টু 1। এইটা এই কার্ভ বরাবর এই ফাংশনটা তোমাকে
ইন্টিগ্রেশন করতে বলছে, দিয়ে এর ভ্যালু বের করতে বলছে। ঠিক আছে, তো এর অ্যান্সার আমরা আগের দিন করেছি। এখানে তুমি মড জেড, এখানে জেড যদি তুলে দাও, মড জেড যদি তুলে দাও, তাহলে জেড ইকুয়ালস টু ই টু দি পাওয়ার আই থিটা হবে। তুমি সেভাবে ইন্টিগ্রেশন করতে পারো। তো কচি গসার থিওরেম কি বলছে এখানে, হেয়ার mod z equals to 1 is কি clearly a closed contour, এটা একটা closed contour। ঠিক আছে, আর আরেকটা জিনিস কি দেখো, এই যে z কিউব মাইনাস 1 and fz equals to কি z কিউব মাইনাস 1 প্লাস 3i, fz equals to কি z কিউব মাইনাস 1 প্লাস 3i। এটা কি, এটা একটা z এর পলিনোমিয়াল। এটা কি, এটা একটা z এর পলিনোমিয়াল। আমরা একটা কথা আগেও বলেছি তোমাদের যে 7টা ফাংশন এভরিহোয়ার ডিফারেন্সিয়েবল মানে এভরিহোয়ার অ্যানালিটিক, এবং এন্টায়ার ফাংশন বলা হয় সেই 7টা ফাংশনকে। কে, সাইন জেড, কস জেড, সাইন হাইপারবোলিক জেড, কস হাইপারবোলিক জেড, এক্সপোনেনশিয়াল ফাংশন, কনস্ট্যান্ট ফাংশন আর পলিনোমিয়াল ফাংশন। এই যে পলিনোমিয়াল এভরিহোয়ার ডিফারেন্সিয়েবল, এভরিহোয়ার অ্যানালিটিক। তাহলে এইটা একটা জেড এর পলিনোমিয়াল। ইজ কি লিখবো, ইজ এভরিহোয়ার অ্যানালিটিক, ইজ এভরিহোয়ার অ্যানালিটিক, এভরিহোয়ার অ্যানালিটিক। ঠিক আছে, তাহলে এভরিহোয়ার যদি অ্যানালিটিক হয় তাহলে নিশ্চয়ই ওই ডি ডোমেনের মধ্যে অ্যানালিটিক তো অবশ্যই হবে। অ্যান্ড হেন্স অ্যানালিটিক ইন ডি, ডি এর মধ্যে অ্যানালিটিক হবে। তাহলে কচি গসার থিওরেমের দেখো দুটো কন্ডিশন, একটা হচ্ছে সি হবে ক্লোজড কন্টুর, আর একটা হবে ফাংশনটা অ্যানালিটিক। তাহলে দেখো অ্যানালিটিকও হয়ে গেল, ক্লোজডও হয়ে গেল। তাহলে দেয়ারফোর বাই কচি গসার্ট থিওরেম উই হ্যাভ, আমরা কি বলতে পারি, ইন্টিগ্রেশন ওভার সি জেড কিউব মাইনাস 1 প্লাস 3i ডিজেড সমান কি হয়ে যাবে, 0। এটা হচ্ছে কচি গসার্ট থিওরেমের অ্যাপ্লিকেশন। দেখতে পাচ্ছ কত এই ইন্টিগ্রেশনটা, আমি এক্ষুনি ইন্টিগ্রেশনটাও করে দেখাচ্ছি, এর ভ্যালু 0 আসবে। কিন্তু দেখো আমাকে কচি গসার্ট থিওরেম ইন্টিগ্রেশনটার ক্যালকুলেশন করতে হবে না। কচি গসার্ট থিওরেম অনুযায়ী দেখো কত সোজা হয়ে গেল আমার কাছে ক্যালকুলেশন। এটাই হচ্ছে এই থিওরেমগুলোর মজাদার পার্ট, কমপ্লেক্স ইন্টিগ্রেশনের অ্যাপ্লিকেশন পার্ট, যেটা আমি তোমাদের বারবার বলে আসছি যে কমপ্লেক্স ইন্টিগ্রেশনের অ্যাপ্লিকেশন পার্টটা ভীষণ ইন্টারেস্টিং এবং খুব ভালো লাগবে তোমাদের। হ্যাঁ, প্রুফ পার্টের থেকে, থিওরেমের প্রুফগুলোর থেকে। কিন্তু প্রুফগুলো আমাদের স্কিপ করলে হবে না, প্রুফগুলো আমাদের করতে হবে, কারণ গ্র্যাজুয়েশনে এই প্রুফগুলো আসে। তুমি কম্পিটিটিভ যখন এক্সাম দিচ্ছ তখন হয়তো প্রুফগুলো স্কিপ করলেও হবে, কিন্তু যদি তুমি একজন গ্র্যাজুয়েশনের স্টুডেন্ট হও তাহলে তোমার কিন্তু প্রুফগুলো করতে হবে, কারণ পরীক্ষার হলে আসতেই পারে। তো এইটা হলো দেখো কচি গসার্ট থিওরেমের অ্যাপ্লিকেশন, কত সুন্দর অ্যাপ্লিকেশন। ঠিক আছে, তো কত সুন্দর এবং কত সহজভাবে হয়ে গেল, অ্যান্সারটা মিলে গেল। তো এইবার এই অঙ্কটা যদি তুমি এই 2 লাইনের ক্যালকুলেশন না করে জেনারেল ওয়েতে যদি করতে যাও, আগের দিন আমরা যেভাবে করেছিলাম সেইভাবেই যদি করতে যাও, তাহলে মডুলাস জেড ইকুয়ালস টু 1 যেটা দেওয়া আছে, এখান থেকে আমরা কি লিখতে পারি, জেড ইকুয়ালস টু ই টু দি পাওয়ার আই থিটা। এখান থেকে কি লেখা যায়, ডি জেড ইকুয়ালস টু আই ই টু দি পাওয়ার আই থিটা ডি থিটা, এটা লিখতে পারি। আর এটা যেহেতু সার্কেল, তাহলে থিটার রেঞ্জ কত হয়ে যাবে, 0 লেস দ্যান ইকুয়ালস টু থিটা লেস দ্যান ইকুয়ালস টু 2π। এবার এখানে বসাও ভ্যালুগুলো, তাহলে কি হয়ে যাচ্ছে, এখানে যদি আমরা ভ্যালুটা বসাই, হ্যাঁ ভ্যালুটা যদি বসাই, ইন্টিগ্রেশন এটা হয়ে যাবে 0 to 2π জেড কিউব মানে ই টু দি পাওয়ার আই, এটা কি হয়ে যাবে, ই টু দি পাওয়ার 3i থিটা মাইনাস 1 প্লাস 3i ইন্টু ডিজেড এর ভ্যালু কত হবে, আই ই টু দি পাওয়ার আই থিটা ডি থিটা হয়েছে। আচ্ছা, ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 to 2π। আচ্ছা, এইটা আর এটা যদি গুণ করে দিই তাহলে কি হবে, আই, আচ্ছা আইটাকে আমরা বাইরে বের করে দিলাম, এই আইটাকে আর ভেতরে রাখছি না, হ্যাঁ আইটাকে একদম বাইরে বের করে দিলাম। ই টু দি পাওয়ার 3i থিটা আর আই থিটা, তাহলে কী হয়ে যাবে, ই টু দি পাওয়ার 4i থিটা মাইনাস, এটা যদি গুণ করি মাইনাস ই টু দি পাওয়ার আই থিটা, প্লাস এটা গুণ করলে কী হবে, 3i ই টু দি পাওয়ার আই থিটা ডি থিটা হলো। এবার ইন্টিগ্রেশন করে দাও, আই বাইরে থাকলো, ই টু দি পাওয়ার 4i থিটার ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 4i থিটা বাই 4i, আচ্ছা মাইনাস ই টু দি পাওয়ার আই থিটার ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার আই থিটা বাই আই, প্লাস 3i যেমন আছে তেমন থাকলো, ই টু দি পাওয়ার আই থিটার ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার আই থিটা বাই আই, ইন্টিগ্রেশনের রেঞ্জ 0 to 2π। এটা ঠিক আছে,
এবার ইকুয়ালস টু এখানে বসাচ্ছি আই, 2 পাই বসিয়ে দাও, তাহলে কি হবে ই টু দি পাওয়ার থিটার জায়গায় 2 বসালে কি হয়ে যাবে 8i পাই, তাই না? 2 পাই বসালে 8i পাই বাই 4i মাইনাস ই টু দি পাওয়ার 2i পাই বাই আই, আর প্লাস আচ্ছা আই কেটে গেল, প্লাস 3 ই টু দি পাওয়ার 2i পাই, এটা আচ্ছা ইকুয়ালস টু আই ইন্টু ই টু দি পাওয়ার 8i পাইকে কী লিখব কস 8 পাই প্লাস আই সাইন 8 পাই, এটা বাই 4i মাইনাস এটা কি হয়ে যাবে কস 2 পাই প্লাস আই সাইন 2 পাই বাই আই হয়েছে, প্লাস এটা কি হয়ে যাবে 3 ইন্টু এটাও হয়ে যাবে কস 2 পাই প্লাস আই সাইন 2 পাই, এটা হয়ে গেল 3 ইন্টু আর কিছু আছে নেই এই। আচ্ছা এইবার আমি ওপরের লাইনটা মুছে দিচ্ছি, না হলে ক্যালকুলেশনটা নিচে লিখলে হয়তো দেখা যাবে না। ঠিক আছে, দেখো এবার ইকুয়ালস টু আই, আচ্ছা আমরা কি জানি কস 8 পাই ইভেন হলে 1 হয় আর সাইন এনি পাই 0, তাহলে এটা কত আসছে আই বাইরে থাকলো 1/4i, ওহো সরি জিরোটা তো বসাতে হতো, দাঁড়াও জিরোটা বসাতে হতো। আচ্ছা এটা হলো, এরপরে মাইনাস দিয়ে জিরোটা বসাতে হবে। এখানে যদি আয়ের এখানে যদি আমরা আমিও বোকার মতো কাজ করেছি, এইখানেই লিখতে হতো মাইনাস দিয়ে এখানে যদি 0 বসিয়ে দিই কি হবে ই টু দি পাওয়ার 0, তার মানে 1/4i, এটা হয়ে গেল 1/4i হয়েছে, এখানেও 0 তার মানে হয়ে যাচ্ছে -1/i, ঠিক আছে, আর আই কেটে গেল, এখানে 0 বসালে ই টু দি পাওয়ার 0, তার মানে এটা হয়ে যাচ্ছে +3 এইটা, ঠিক আছে, তাহলে -1/4i মাইনাস 1/i তার মানে 1/3i, হ্যাঁ তো এটা কত হচ্ছে এখানে মাইনাস হয়ে যাচ্ছে 1/3i প্লাস 3 এই পোর্শনটা। এইবার ক্যালকুলেশন করো, তাহলে এটা কত হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে 1/4i হলো মাইনাস, এটা মাইনাস কি হয়ে যাচ্ছে cos 2 পাই i sin 2 পাই, মানে cos 2 পাই মানে 1 আর সাইন মানে 0, তাহলে কত হচ্ছে 1/i, আচ্ছা প্লাস 3 ইন্টু cos 2 পাই মানে 1 আর এটা মানে 0, তার মানে 3 হয়ে গেল, এইটা মাইনাস কত আসছে 1/3i প্লাস 3, আচ্ছা ইকুয়ালস টু আই, এখান থেকে 1/4i থেকে এটা কি হয়ে যাচ্ছে 1/3i, এটা প্লাস 3, এখানে মাইনাস করে দিলে 1/3i মাইনাস 3, দেখো 1/3i কেটে গেল, 3 কেটে গেল, দিয়ে কি হচ্ছে i ইন্টু 0 সমান কত হচ্ছে 0। এই তাহলে এই যে ইন্টিগ্রেশনটা যদি আমরা জেনারেল নিয়মে করি, আগের দিন যে নিয়মে করেছি সেই নিয়মে যদি আমরা ইন্টিগ্রেশনটা করি, সেই নিয়মে করলে এই ইন্টিগ্রেশনটার ভ্যালু আসছে 0, জেনারেল নিয়মে যদি আমরা করি সেই ইন্টিগ্রেশনটার ভ্যালু আসছে 0, কিন্তু কচি-গসার থিওরেম অনুযায়ী যদি আমরা ক্যালকুলেশনটা করি তাহলে এইটা যে আমাদের যে সময়, এই যে 5-7 মিনিট আমার ইন্টিগ্রেশন করার যে সময়, কচি-গসার থিওরেম আমার এই সময়টাকে বাঁচিয়ে দিচ্ছে। কচি-গসার থিওরেমের ফলে আমাদের এই সময়টা বেঁচে যাচ্ছে, আমরা এই যে এতটা সময়, এবার হয়তো তোমার এখানে একটু ছোট ক্যালকুলেশন ছিল, অনেক সময় কি হতে পারে বড় ক্যালকুলেশনও দেওয়া থাকতে পারে তোমার, তো ছোট বড় যাই দেখ না কেন তোমার এখানে কি হচ্ছে, যখনই তোমার কচি-গসার থিওরেম অ্যাপ্লিকেবল হয়ে যাবে, তোমার সেই অঙ্কের মধ্যে যদি কচি-গসার থিওরেম অ্যাপ্লিকেবল হয়ে যায়, তাহলে আমি আর ক্যালকুলেশনের মধ্যে যাব না, আমি ডাইরেক্ট কচি-গসার থিওরেম অনুযায়ী বলে দেবো এটা 0 হয়ে যাবে। দেখো আমি তোমাদের একটা এক্সাম্পল করে দেখালাম, এইটা হচ্ছে কমপ্লেক্স অ্যানালিসিসের থিওরেমগুলোর মজা, হ্যাঁ, যে বড় বড় অঙ্কগুলোকে শর্টে নিয়ে চলে আসছে। এবার প্রশ্ন হচ্ছে যে তুমি কি এই থিওরেমটা অ্যাপ্লাই করতে পারবে? আমি থিওরেম কেন অ্যাপ্লাই করতে পারবো না? তুমি তো পড়েছো a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তো সেই থিওরেমটা কি তুমি অ্যাপ্লাই করতে পারছো না? যেটা আমরা শিখছি সেটা কেন শিখছি, সেটা অ্যাপ্লাই করবো বলেই তো শিখছি। থিওরেমগুলো কেন আবিষ্কার করা হয়েছে? থিওরেমগুলো আবিষ্কার করা হয়েছে যেন আমাদের ক্যালকুলেশনের পথটা সহজ হয়ে যায়, তার জন্য। তো সেটাকেই আমরা কাজে লাগাবো, কেন কাজে লাগাবো না? ঠিক আছে, নেক্সট একটা খুব ভালো এবং ইম্পর্টেন্ট থিওরেম হচ্ছে থিওরেম বলছে ইফ সি ইজ এ ক্লোজড কন্ট্যুর,
is a closed contour and z naught is an external point on C, then integration over C 1 by z minus z naught তার পাওয়ার n dz equals to 0। এই ইন্টিগ্রেশনটা 0 হবে, এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা 0 হবে যদি এই জেড নট পয়েন্টটা আমার যে কন্টুরের মধ্যে, যে ক্লোজড কন্টুরের মধ্যে ফাংশনটাকে ইন্টিগ্রেশন করতে বলছে তার বাইরে যদি পয়েন্টটা হয়। এক কথায় দেখো, এই যে একটা ফাংশন ধরে নাও 1 বাই জেড মাইনাস এ, বা তুমি ওপরে যা খুশি লিখতে পারো এফ জেড বাই জেড মাইনাস এ, এটাও লিখতে পারো, না দরকার নেই। আমি ধরে নাও এফ জেড ইকুয়ালস টু তোমার দেওয়া আছে 1 বাই জেড মাইনাস এ, এটা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এই ফাংশনটা তোমাকে জিজ্ঞেস করলো যে বলো তো এই ফাংশনটা কোথায় অ্যানালিটিক। দেখো এই ফাংশনটা এভরিওয়্যার অ্যানালিটিক, কেবলমাত্র একটা পয়েন্টে অ্যানালিটিক নয়। কোনটা? এই যে নিচে আমি জেড মাইনাস এ ইকুয়ালস টু যদি 0 করে দিই তাহলে এখান থেকে কি আসছে, জেড ইকুয়ালস টু এ। ফাংশনটা জেড ইকুয়ালস টু এ পয়েন্টে ডিফাইন্ডই নয়। তাহলে এই এ পয়েন্টে যদি ডিফাইন্ডই না হয় তাহলে এ পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিয়েবলও নয়, অ্যানালিটিকও নয়। তাহলে এই যে পয়েন্টটা জেড ইকুয়ালস টু এ পয়েন্ট, যে পয়েন্টে ফাংশনটা ডিফাইন নয়, হ্যাঁ, যে পয়েন্টে ফাংশনটা ডিফাইন নয়, এই পয়েন্টটাকে বলা হয় পয়েন্ট অফ সিঙ্গুলারিটি বা সিঙ্গুলার পয়েন্ট। মানে এই ফাংশনটার পয়েন্ট অফ সিঙ্গুলারিটি হচ্ছে জেড ইকুয়ালস টু এ। সিঙ্গুলার পয়েন্ট মানে কি? ওই পয়েন্টে ফাংশনটা ডিফাইন নয়। এখানেও লক্ষ্য করো, দেখো 1 বাই জেড মাইনাস জেড নট, এখানে দেখো ফাংশনটা জেড নট পয়েন্টে ডিফাইন নয়। তাহলে এই জেড নট পয়েন্টটা যদি আমার যে ক্লোজড কন্টুরের মধ্যে ইন্টিগ্রেশন করতে বলেছে, যে ক্লোজড কন্টুরের ইন্টিগ্রেশন করতে বলেছে, যদি সেই ক্লোজড কন্টুরের বাইরে হয়ে যায় তাহলে আমরা আর ইন্টিগ্রেশনই করবো না, আমরা ডাইরেক্ট ভ্যালুটা 0 বসিয়ে দেবো। আমরা কি করব? আমরা ইন্টিগ্রেশনই করবো না, আমরা ডাইরেক্ট ভ্যালুটা 0 বসিয়ে দেবো। এইটা হচ্ছে থিওরেমটা। হ্যাঁ, খুব মজাদার থিওরেম এবং খুব অ্যাপ্লিকেবল এই থিওরেমটা। যেমন দেখো, এটা দিয়েই আমরা একটা অঙ্ক করি। যেমন তোমাকে বলছে এইটা বলছে, হ্যাঁ, ইন্টিগ্রেশন ওভার সি জেড স্কোয়ার বাই জেড মাইনাস তোমাকে হয়তো বললো 3 ডিজেড, এটা বের করতে বললো। হ্যাঁ, এখানে আমাদেরকে যেখানে দিয়ে দিল সি ইকুয়ালস টু কী দিল, মড জেড ইকুয়ালস টু 1। এই একটা ফাংশন তোমাকে ইন্টিগ্রেশন করতে বললো, ঠিক আছে। তো এই মড জেড ইকুয়ালস টু 1 দেখো ভালো করে খেয়াল করো। এইবার এই ফাংশনটা যদি তোমাকে ইন্টিগ্রেশন করতে বলে তাহলে এই যে মড জেড ইকুয়ালস টু 1 আমি যদি এখানে আঁকি, এটা হয়ে যাচ্ছে 1, এটা হয়ে যাচ্ছে -1, এটা হয়ে যাচ্ছে i, এটা হয়ে যাচ্ছে -i, ঠিক আছে। আচ্ছা, এইবার ফাংশনটা কোন পয়েন্টে ডিফাইন্ড নয়? হ্যাঁ, তো ধরে নাও লেট এফ জেড ইকুয়ালস টু, এটা ধরে নিতে পারো, লেট এফ জেড ইকুয়ালস টু জেড স্কোয়ার বাই জেড মাইনাস 3, এটা ধরে নিতেই পারি, হয়েছে। এইবার নাও জেড মাইনাস 3 ইকুয়ালস টু 0 গিভস কি হয়ে যাবে, জেড ইকুয়ালস টু 3। জেড ইকুয়ালস টু 3 যদি হয়ে যায়, এটা যদি 2 হয় তাহলে এটা 3, এইটা 3, এই জায়গায় বসছে 3টা, তাই না? হ্যাঁ, ইজ দ্য পয়েন্ট অফ সিঙ্গুলারিটি, এটা পয়েন্ট অফ সিঙ্গুলারিটি হচ্ছে। অ্যান্ড এবং কি, ইট ইজ আউটসাইড দ্য, দেখো সার্কেলের মধ্যে আছে নাকি? সার্কেলের মধ্যে তো নেই, সার্কেলের বাইরে আছে। ইট ইজ আউটসাইড দ্য ক্লোজড কন্টুর মড জেড ইকুয়ালস টু 1, এর বাইরে হচ্ছে। এই যে সার্কেলটা আমাদেরকে দেওয়া আছে মড জেড ইকুয়ালস টু 1, এই সার্কেলটার বাইরে হচ্ছে পয়েন্টটা। তাহলে এই থিওরেম অনুযায়ী আমরা কি বলতে পারবো? এখানে জেডের ভ্যালু 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, সেটা ম্যাটার করে না। এবার এখানে জেড স্কোয়ার যে ফাংশন আছে, তোমাদের মনে অনেকের প্রশ্ন আসতে পারে যে স্যার জেড স্কোয়ারটা তাহলে কি করব? দেখো, জেড স্কোয়ার তো একটা পলিনোমিয়াল ফাংশন, সেটা এভরিওয়্যার অ্যানালিটিক। তাহলে এটা নিয়ে আমাদের মাথা ব্যথার কোনো জায়গা নেই। এই ফাংশনটা, গোটা ফাংশনটার দিকে খেয়াল করো, গোটা ফাংশনটা কেবলমাত্র একটা পয়েন্টে, এই যে জেড স্কোয়ার বাই জেড মাইনাস 3 এফ জেড যদি আমি ধরে নিই, গোটা ফাংশনটা কেবলমাত্র আমাকে একটা পয়েন্টই ডিস্টার্ব করছে। কোন পয়েন্টটা? সেই পয়েন্টটা হচ্ছে 3,
ঠিক আছে, তাছাড়া কি আর কোনো পয়েন্ট ডিস্টার্ব করছে? ডিস্টার্ব করছে না, কেবলমাত্র একটা পয়েন্ট ডিস্টার্ব করছে, কে? সেটা হচ্ছে 3। এইবার হচ্ছে 3 পয়েন্টটা কি আমাদের যে ক্লোজড কন্ট্যুরের মধ্যে ইন্টিগ্রেশনটা করতে বলেছে, যে ক্লোজড কন্ট্যুর নিয়ে ইন্টিগ্রেশনটা করতে বলেছে, তার বাইরে? হ্যাঁ, অবশ্যই বাইরে। তাহলে এই থিওরেম এবং কচি-গসার থিওরেম একসঙ্গে অ্যাপ্লাই করলে আমরা কি বলতে পারবো? এই ফাংশনটার ইন্টিগ্রেশন কত হবে? 0। তাহলে ক্লোজড কন্ট্রোল এটা কি হয়ে গেল? আউটসাইড দ্য ক্লোজড কন্ট্রোল, এর বাইরে 1, তাহলে দেয়ারফোর বাই কচি-গসার্ট GOUR কচি-গসার্ট থিওরেম, দেয়ারফোর বাই কচি-গসার্ট থিওরেম কি লিখবো? ইন্টিগ্রেশন ওভার C z³ বাই z³ না z² বাই z-3 dz ইকুয়ালস টু 0। ব্যাস, এই হচ্ছে সিম্পলিসিটি কচি-গসার্ট থিওরেমের। এবার তুমি যদি ভাবো যে আমি এই অঙ্কটা এইভাবে করব না, এই অঙ্কটা এইভাবে করব না, হ্যাঁ, আমি মড z ইকুয়ালস টু 1 দেওয়া আছে, তাহলে z ইকুয়ালস টু e⁻i⁻θ ধরে করতে পারো। z ইকুয়ালস টু e⁻i⁻θ ধরো, তো ইন্টিগ্রেশনটা করো, দেখো ভ্যালু 0 আসতে বাধ্য। ঠিক আছে, একদম আসবেই, তুমি যেভাবেই করে দেখো। ঠিক আছে, তো আমরা এটাই হচ্ছে এই থিওরেমগুলোর মজা, মানে থিওরেমগুলোর অ্যাপ্লিকেশান, যে কত সুন্দরভাবে আমরা বড় বড় ক্যালকুলেশনকে ছোট ছোট জায়গায় নিয়ে চলে আসছি। ঠিক আছে, এই হলো আমাদের কচি-গসার্ট থিওরেমের অ্যাপ্লিকেশান এবং কচি-গসার্ট থিওরেম নিয়ে বললাম। এর সঙ্গে আমরা আরও একটা জিনিস শিখলাম, যে পয়েন্ট অফ সিঙ্গুলারিটি যদি আমার কি হয়, কন্ট্যুরের বাইরে থাকে, তাহলে কিন্তু আমরা অবশ্যই এই ধরনের ইন্টিগ্রেশন যদি আমার সামনে আসে, আমি বলবো ভ্যালুটা 0 হবে। ঠিক আছে, নেক্সট এরপরে খুব ইম্পর্টেন্ট আর একটা থিওরেম আছে, সেই থিওরেমটা আমরা এবার লিখব। 1 মিনিট থামো, আমি একটু বের করে নিই থিওরেমটা। এই থিওরেমটা আগের দিন আমি তোমাদের এই থিওরেম রিলেটেড একটা অঙ্ক করিয়েওছি। মুছে দিলাম এটা। বলছে থিওরেম না বলে তুমি অ্যাপ্লিকেশনও বলতে পারো। ইভ্যালুয়েট থিওরেম হলে জিনিসটা আমরা এইভাবে বলে দিতাম, ইভ্যালুয়েট ইন্টিগ্রেশন ওভার C dz বাই z-z0 হোল টু দি পাওয়ার m হয়েছে, হোয়ার m ইজ অ্যান ইন্টিজার, যেখানে m হচ্ছে আমাদের একটা ইন্টিজার হয়েছে, অ্যান্ড c কার্ভটা কেমন, মডুলাস অফ z-z0 ইকুয়ালস টু r হয়েছে। দিয়ে বলছে ডেসক্রাইব ইন দ্য পজিটিভ সেন্স, পজিটিভ সেন্স মানে আমরা থিটাটাকে পজিটিভ দিকেই নেব, হ্যাঁ, যেদিকে নেব পজিটিভ নেব, নেগেটিভ নেব না। ঠিক আছে, তো এটা সিম্পল একটা অঙ্ক, এখানে আমাদেরকে অনেকগুলো কেস নিয়ে আলোচনা করতে হবে। তো দেখো আমাদের কি দেওয়া আছে, আমাদের কি দেওয়া আছে, মডুলাস অফ z-z0 ইকুয়ালস টু r দেওয়া আছে। ঠিক আছে, তাহলে z-z0 ইকুয়ালস টু যদি r দেওয়া থাকে, তাহলে z মড যদি আমরা তুলে দিই, তাহলে কি লিখবো, দেখতে পাওয়া যাচ্ছে কি উপরের লাইনটা, তাহলে আমরা যদি মডটা তুলে দিই z-z0 ইকুয়ালস টু r, তাহলে z-z0 ইকুয়ালস টু কি হয়ে যাবে, r e⁻i⁻θ। আচ্ছা, এবারে এখান থেকে এটাকে যদি আমরা dz বের করি, ইন্টিগ্রেশন ডেরিভেটিভ করে দিই, তাহলে কি হবে, ri e⁻i⁻θ dθ, এটা হয়ে গেল। ঠিক আছে, এইবার নাও ইন্টিগ্রেশন ওভার c dz বাই z-z0 তার পাওয়ার m ইকুয়ালস টু কি হয়ে যাবে, ইন্টিগ্রেশন ওভার, আচ্ছা, আর এখানে কি হয়ে যাবে, 0 <= θ <= 2π, সার্কেল যেহেতু নিয়েছি, তাহলে এইটা এখানে কারণ এখানে আমি আবার ক্যালকুলেশন করব, ইকুয়ালস টু ইন্টিগ্রেশন কি হয়ে যাবে, 0 to 2π dz, না dz এর ভ্যালু বেরিয়েছে, dz এর ভ্যালু কত বেরিয়েছে, r
আই ই টু দি পাওয়ার আই থিটা বাই জেড মাইনাস জেড নট কত আর ই টু দি পাওয়ার আই থিটা হয়েছে। এটার পাওয়ার আবার কত হয়ে যাবে, এটার পাওয়ার এম আর ই টু দি পাওয়ার আই থিটা এর পাওয়ার এম ইন্টু ডি থিটা। আচ্ছা ইকুয়ালস টু, আচ্ছা দেখো এখানে আর আই কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে আসলো, একটা আর এই আর টু দি পাওয়ার এম কেটে গিয়ে কত আসলো আর টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান, এটা বাইরে বেরিয়ে আসলো, ইন্টিগ্রেশন 0 to 2 পাই। আচ্ছা এখানে ই টু দি পাওয়ার আই থিটার ভ্যালু আই থিটার পাওয়ার হচ্ছে এম আর এখানে ই টু দি পাওয়ার আই থিটার পাওয়ার হচ্ছে 1, তাহলে এখানে একটা পাওয়ার কমে যাবে, তাহলে এম মাইনাস ওয়ান, তাই না? ই টু দি পাওয়ার আই থিটা তার পাওয়ার এম মাইনাস ওয়ান, আর এটা যদি ওপরে চলে যায় তাহলে এম মাইনাস ওয়ানটা কী হয়ে যাবে ই টু দি পাওয়ার আই থিটা তার পাওয়ার 1 মাইনাস এম ডি থিটা, এটা হয়ে যাবে, তাই নাই কি? আচ্ছা যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় আরেকটা লাইন এক্সট্রা লিখছি, 1 বাই এটা কি হয়ে যাবে ই টু দি পাওয়ার আই থিটা তার পাওয়ার এম মাইনাস ওয়ান ডি থিটা, ঠিক আছে, ইকুয়ালস টু আই বাই আর টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ইন্টিগ্রেশন 0 to 2 পাই 0 to 2 পাই 1, এটা 1 তো এটা উপরে চলে গেলে এম মাইনাস ওয়ানটা কী হয়ে যাবে 1 মাইনাস এম, তাহলে ই টু দি পাওয়ার 1 মাইনাস এম গুণ হয়ে যাবে আই থিটা ডি থিটা, এইটা হলো। এইবার এইখানে দুটো কেস আসবে, দুটো কেস কি আসবে, when m equals to 1, m এর ভ্যালু যদি আমরা 1 নিই, হ্যাঁ m এর ভ্যালু যদি আমরা 1 নিই, দেন ইন্টিগ্রেশন ওভার সি dz বাই জেড মাইনাস জেড নট তার পাওয়ার এম, এটা সমান m এর ভ্যালু যদি 1 নিয়ে নিই তাহলে এটা i বাই আর টু দি পাওয়ার 0, আর টু দি পাওয়ার 0 মানে কত হয়ে যাচ্ছে 1 হলো, ইন্টিগ্রেশন ওভার 0 to 2 পাই। আচ্ছা m এর ভ্যালু যদি 1 নিয়ে নিই তাহলে এটা 1 মাইনাস 1 0, তার মানে ই টু দি পাওয়ার 0 মানে 1, অনলি কি হয়ে যাচ্ছে ডি থিটা, আর কিছু থাকছে না, এটার ভ্যালু 1 হয়ে যাচ্ছে, তাহলে এটা কত হয়ে যাচ্ছে i বাই 1 ইন্টিগ্রেশন ওভার এটা কি হয়ে যাবে থিটা, আর এখানে কত হবে 0 to 2 পাই, তাহলে এখান থেকে কি হয়ে যাবে থিটার ভ্যালু যদি 2 পাই বসিয়ে দিই তাহলে 2 পাই মাইনাস 0, তাহলে এটা কত আসছে 2 পাই আই, এটা আসছে একটা ভ্যালু। কখন, যখন m এর ভ্যালু আমরা 1 নেব, ঠিক আছে। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে m এর ভ্যালু আমরা 1 নিচ্ছি, হ্যাঁ আচ্ছা আরেকটা আগে ক্যালকুলেশনটা করে নিই, when m not equals to 1, হ্যাঁ এই প্রশ্নটাই আসতে পারে যে m এর ভ্যালু আমি 1 আর নট ইকুয়ালস টু 1 কেন নিলাম, কারণ তোমাদের কাছে যতগুলো অঙ্ক আসবে, এর আগের দিন আমি একটা অঙ্ক করিয়েছিলাম মনে আছে তোমাদের নিশ্চয়ই, 1 বাই জেড মাইনাস জেড নট যে অঙ্কটা করিয়েছিলাম সেটার অ্যান্সার দেখবে 2 পাই আই এসেছিল, গতদিনই করিয়েছি, আর 1 বাই জেড মাইনাস জেড নট এর পাওয়ার যখন স্কোয়ার ছিল এটার ভ্যালু এসেছিল 0, এটার ভ্যালু এসেছিল 0, এবং আমি তোমাদের ওখানেই বলেছিলাম যে এর একটা খুব সুন্দর একটা থিওরেম আছে, সেই থিওরেমটাই আমরা করছি। এখানে পাওয়ার 2 3 4 যা খুশি তাও নয় না কেন ভ্যালু 0 আসবে, আর এখানে পাওয়ার যখন 1 আসবে তখন 2 পাই আসবে, থিওরেমটাও তাই বলছে যে যখন m এর ভ্যালু 1 নেবে তখন 2 পাই আই আসবে, আর এখানে m ছাড়া তুমি যে ভ্যালু নাও না কেন ভ্যালুটা 0 আসবে, তো আমরা সেটাই দেখবো। দেখো m ছাড়া m ইকুয়ালস টু 1 ছাড়া অন্য কোনো ভ্যালু আমরা যাই নেব না কেন 0 আসবে, এটাই হচ্ছে থিওরেমটার সিম্পলিসিটি। মানে তোমাদের প্রশ্ন আসতে পারে যে 1 আর মাইনাস 1 আর 1 নয় কেন নিলাম, আমি 1 2 আর নট ইকুয়ালস টু 2ও তো নিতে পারতাম, কারণ 2 দিয়ে হবে না, 1 দিয়েই আছে থিওরেমটা, ঠিক আছে, এবং 1 দিয়েই এর অ্যাপ্লিকেশনটা সুন্দর, এই যে আমি আগের দিনও করেছি তোমাদের তখনই বলেছিলাম। এবার when m নট ইকুয়ালস টু 1, m যদি নট ইকুয়ালস টু 1 হয় তখন কি হবে, তখন হবে ইন্টিগ্রেশন ওভার সি dz বাই জেড মাইনাস জেড নট তার পাওয়ার m ইকুয়ালস টু i বাই আর টু দি পাওয়ার m মাইনাস 1, অ্যান্সার তোমাদের জানা, আমি বলেই দিয়েছি 0 হবে, তাই না, অ্যান্সার জানা, তো সেই 0টা আসছে কিনা আমরা সেটা দেখব। এবার আসবে কিনা, অবশ্যই আসবে, আসতে বাধ্য, কেন বাধ্য, কারণ এটা থিওরেম। তো এটা কি বলছে, ই টু দি পাওয়ার 1 মাইনাস এম ই টু দি পাওয়ার 1 মাইনাস এম আই থিটা ডি থিটা, ঠিক আছে। আমি আগে ইভ্যালুয়েট, আমি অঙ্ক করছি, হ্যাঁ, তারপরে এরপরে আমি থিওরেম দিয়ে দেখাবো, এটা থিওরেমটা লিখবো, মানে এখান থেকে আমি তোমাদের আগে, তুমি হয়তো বলতে পারো যে এটা অঙ্ক না করে, অঙ্কের আকারে না করে থিওরেমের আকারে কেন লিখলেন, আমরা আগে ইভ্যালুয়েটটা করে দেখি তারপরে থিওরেমটা লিখবো, থিওরেমটা বলছি তোমাদের। তাহলে ইকুয়ালস টু কী আসলো দেখো, আই
বাই আর টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান, এটার ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন করলে কি হয়ে যাবে, ই টু দি পাওয়ার ওয়ান মাইনাস এম আই থিটা বাই ওয়ান মাইনাস এম, এখানে কত হয়ে যাবে 0 to 2 পাই, এটা হবে। ঠিক আছে, ঠিক আছে, ইকুয়ালস টু আই বাই আর টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান থাকলো। আচ্ছা, এখানে যখন আমরা 2 পাই বসাবো, ই টু দি পাওয়ার ওয়ান মাইনাস এম আই বা 2 পাই আই এটা বসবে বাই ওয়ান মাইনাস এম, এইটা আর কিছু বসবে না। এবার মাইনাস যদি 0 বসাই, এখানে যদি 0 বসিয়ে দিই তাহলে ই টু দি পাওয়ার 0 মানে 1 বাই ওয়ান মাইনাস এম। দেখো এখানে অনেকগুলো অঙ্ক করলাম, যখনই 2 পাই গুণ থাকবে তখনই ভ্যালুটা কত আসবে, ভ্যালুটা আসবে 0। তো আমি মুছে দিচ্ছি এই জায়গাটা, কারণ ওদিকে নিচে লিখলে হয়তো দেখতে পাবে না। তো ইকুয়ালস টু কি আসছে এবার দেখো, ইকুয়ালস টু আসছে কি আই বাই আর টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান। এবার ওইটাকে কি লিখবো, কস ওয়ান মাইনাস এম 2 পাই প্লাস আই সাইন ওয়ান মাইনাস এম ইন্টু 2 পাই বাই ওয়ান মাইনাস এম মাইনাস ওয়ান বাই ওয়ান মাইনাস এম হলো ইকুয়ালস টু আই বাই আর টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান হয়েছে। এটা কস যখনই জোড় হয় তখন কত আসবে 1, আর সাইন এনি পাই 0, তাহলে 1 বাই 1 মাইনাস এম মাইনাস 1 বাই 1 মাইনাস এম দিয়ে কত আসছে, ভেতরে হয়ে যাচ্ছে 0, দিয়ে ওভারঅল ভ্যালুটা আসছে 0, এটাই আমার বলার কথা যে যখনই আমার ভ্যালু 1 আসবে, 1 বাই জেড মাইনাস জেড নট এই আকারে যখন থাকবে, যখনই ভ্যালুটা 1 আসবে, যখনই পাওয়ারটা 1 আসবে তখন ভ্যালু আসবে 2 পাই আই। কিন্তু পাওয়ারটা যদি একের বেশি হয়ে যায় তখন কি হয়ে যাবে, তখন একের বেশি হয়ে গেলে ভ্যালুটা 0 হয়ে যাবে। এইবার এখানে একটা ছোট্ট জিনিস বলা হয়নি যে এই যে জেড মাইনাস জেড নট, এই যে জেড নট পয়েন্টটা কোথায় থাকবে, জেড নট পয়েন্টটা অবশ্যই ক্লোজড কন্ট্রোলের মধ্যে থাকবে। জেড নট পয়েন্টটা অবশ্যই আমার যে ক্লোজড কন্ট্রোল সেই ক্লোজড কন্ট্রোলের মধ্যে থাকবে। তো এইটা যদি আমরা থিওরেম আকারে লিখি তাহলে থিওরেমটা কি দাঁড়াবে, থিওরেমটা দাঁড়াবে এই দেখো, থিওরেমটা আমরা লিখি এবার। বলছে থিওরেমটা কি বলছে দেখো, থিওরেমটা বলছে if C is a closed contour and Z0 is an interior point, of C, হয়েছে, then integration over C 1 by z minus z naught তার পাওয়ার n dz equals to হবে 2 pi I if n equals to 1 equals to হবে 0 if n not equals to 1। এই হচ্ছে থিওরেম, ঠিক আছে, এই হচ্ছে থিওরেম। বুঝতে পারলে যে এটার ভ্যালু 1 হবে কখন, এটার ভ্যালু 0 হবে কখন, যখন n এর ভ্যালু 1 হবে না, আর এটার ভ্যালু 2 পাই আই কখন হবে, যখন n এর ভ্যালু 1 হবে। কিন্তু এখানে কন্ডিশনটা কি, জেড নট পয়েন্টটা ওই কন্ট্যুরের ভেতরের পয়েন্ট হতে হবে, জেড নট পয়েন্টটা কন্ট্যুরের ভিতরের পয়েন্ট হতে হবে। এখানে আরেকটা জিনিস দেখো, মজার জিনিস দেখো, এই থিওরেমটা আর আগের থিওরেমের মধ্যে একটা সামঞ্জস্য, একটা জিনিস যদি আমরা দেখি, জেড নট পয়েন্টটা যদি বাইরের পয়েন্ট হয় তাহলে ভ্যালুটা 0 হবে, জেড নট পয়েন্টটা যদি বাইরের পয়েন্ট হয় তাহলে ভ্যালুটা 0 হবে, তাহলে আমার এখানে ইন্টিগ্রেশন করার কোনো জায়গায় ছিল না। কিন্তু আবার আরেকটা জিনিসও এখানে বলছে, এই পাওয়ারটা যদি 1-এর থেকে বেশি হয় তাও ভ্যালুটা 0 হবে। তাহলে এই পাওয়ারটা যদি 1-এর থেকে বেশি হয়ে যায় তাহলে জেড নট পয়েন্টটা ভেতরে বা বাইরে থাকুক সেটা আমার দেখার কোনো দরকারই পড়ে না, তাই না।
জেড নট পয়েন্টটা ভেতরে বা বাইরে থাকুক, একের যদি বেশি হয়ে যায় এখানে এন এর ভ্যালু, তাহলে জেড নট পয়েন্ট ভেতরে বাইরের আমার কোনো দেখার প্রয়োজনই পড়ে না, তাই না, ডাইরেক্ট জিরো হয়ে যায়। তাহলে এবার এই থিওরেমের সঙ্গে মিশিয়ে কচি-গসার্ট থিওরেমের আমরা কিছু অ্যাপ্লিকেশন করব। হ্যাঁ, ঠিক আছে। এই থিওরেমগুলো একসঙ্গে কেন করানো, কারণ এর সঙ্গে কচি-গসার্ট থিওরেম এবং এই থিওরেমগুলো একসঙ্গে মিশে খুব সুন্দর অ্যাপ্লিকেশন আছে। যেমন এখানে আছে ইন্টিগ্রেশন, এখানে আছে ইন্টিগ্রেশন ওভার সি জেড স্কোয়ার প্লাস 1/z-4, z-4 না z²-4, z-4 dz, ঠিক আছে। আর এখানে দেওয়া আছে সি আছে আমাদের mod z equals to 1। ম্যাক্সিমাম জায়গাতেই তোমার এই জিনিসটাই দেওয়া থাকে, mod z equals to 1, খুব কম জায়গায় অন্য অঙ্ক দেওয়া থাকে। তো প্রথম হচ্ছে দেখো এই ইন্টিগ্রেশনটাকে আমরা কি লিখতে পারি, z² dz প্লাস ইন্টিগ্রেশন ওভার 1/z-4 dz, দুটো পার্টে ভেঙে নিতে পারি। আচ্ছা এখনই ভাঙবো না, তাহলে দেখতে কেমন লাগছে। এটা তো অ্যান্সার শুরু করলাম, 1/z-4 dz, এটা হলো ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ওভার সি, এইবার ভেঙে নাও, z² dz প্লাস ইন্টিগ্রেশন ওভার সি 1/z-4 dz, দুটো পার্টে ভেঙে নিলাম, ঠিক আছে। এটা একটা পার্ট, এটা একটা পার্ট। হ্যাঁ, এইবার দেখো তুমি হয়তো বলতে পারো দুটো পার্টে না ভেঙে আমি লসাগু করেও করতে পারতে কোনো অসুবিধা নেই, দুটো পার্টে ভাঙলে আরও সুবিধা হয় আমাদের। দেখো z² একটা পলিনোমিয়াল ফাংশন, আর এই যে ক্লোজড এইটা যেটা দেওয়া আছে, এটা কি, এটা একটা ক্লোজড কন্ট্যুর। তাহলে z² যদি একটা পলিনোমিয়াল হয়, পলিনোমিয়াল হলে এভরিওয়্যার অ্যানালিটিক, তাহলে এভরিওয়্যার অ্যানালিটিক হলে নিশ্চয়ই এই যে ক্লোজড কন্ট্যুর দেওয়া আছে সেখানেও অবশ্যই অ্যানালিটিক। তাহলে এখানে যদি অ্যানালিটিক হয়ে যায়, তাহলে আর এই ক্লোজড কন্ট্যুর যে এর মধ্যে যদি অ্যানালিটিক হয়ে যায়, আর এখানে এটা কি একটা এভরিওয়্যার অ্যানালিটিক ফাংশন, এবং এটা আমাদের ক্লোজড কন্ট্যুর, এটা হচ্ছে আমাদের ক্লোজড কন্ট্যুর আর এটা হচ্ছে এভরিওয়্যার অ্যানালিটিক। তাহলে এভরিওয়্যার অ্যানালিটিক হলে এর মধ্যেও অ্যানালিটিক হবে। তাহলে বাই কচি-গসার্ট থিওরেম এই পোর্শনটার কি হচ্ছে, এই পোর্শনটার বাই কচি-গসার্ট থিওরেম। যদি আলাদা আলাদা করে ইন্টিগ্রেশনটা করো, তোমরা যদি পরীক্ষার খাতায় লেখো, তো এখানে কি লিখবে, নাও ফর ইন্টিগ্রেশন ওভার সি z² dz, কি লিখবে হেয়ার, z² is analytic everywhere, and mod z equals to 1 is a closed contour, তাহলে therefore by Cauchy-Gosart theorem, কি বলবো, ইন্টিগ্রেশন ওভার সি z² dz সমান 0 হয়েছে। এবার নাও ফর ইন্টিগ্রেশন ওভার সি 1/z-4 dz, এইটা এবার কি z-4 ইকুয়ালস টু 0, এটা ইমপ্লাই করছে কি z ইকুয়ালস টু 4, আর আমাদের যে কার্ভটা দেওয়া আছে সেটা কি, সেটা একটা ইউনিট সার্কেল, এটা 1, এটা -1, এটা -i, এটা i, আর 4 কোন জায়গায় পড়বে, এইরকম জায়গায় পড়বে 4। তাহলে পয়েন্ট অফ সিঙ্গুলারিটি, দ্য পয়েন্ট অফ সিঙ্গুলারিটি is z equals to 4, and it is কি লিখবো, outside the closed contour mod z equals to 1, ঠিক আছে। তাহলে এটা যদি আউটসাইডে হয়, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, আমি এখানে লিখছি therefore ইন্টিগ্রেশন ওভার সি 1/z-4 dz ইকুয়ালস টু কত আসছে, 0, ঠিক আছে। তাহলে এই ইন্টিগ্রেশনটাও 0 আসলো, এই ইন্টিগ্রেশনটাও 0 আসলো, দুটোর ভ্যালুই কি আসলো, 0 আসলো। তাহলে therefore আমরা কি লিখবো, এটার ভ্যালু কি লিখবো, অ্যান্সার কি লিখবো, এটার ভ্যালু 0 লিখবো, ঠিক আছে। এই হচ্ছে অ্যাপ্লিকেশন, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কচি-গসার্ট থিওরেম, এবং আমরা যে থিওরেমগুলো পড়লাম সেই থিওরেমের অ্যাপ্লিকেশন, বুঝতে পারলে? তো আশা করি বুঝেছো। আমরা আরও একটা দুটো এক্সাম্পল করি, তাহলে আরও কনসেপ্টগুলো ক্লিয়ার হবে।
যেমন এখানে একটা অঙ্ক বলেছে, এই অঙ্কটা করব, এটাই করি। ইন্টিগ্রেশন কি বলছে, z-3 বাই জেড স্কোয়ার প্লাস 2z প্লাস 2 dz, এইটা ঠিক আছে, এটা দিয়েছে। আর আমাদের কি দিয়েছে, সি সেই একটাই আছে, মড জেড ইকুয়ালস টু 1। এই অঙ্কগুলো সবগুলোই মড জেড ইকুয়ালস টু 1 দিয়েই করছে, এটা সি। হ্যাঁ, এবার আমি আর লিখছি না, এবার জাস্ট আমি জিনিসটা বোঝাচ্ছি তোমাদের। মড জেড ইকুয়ালস টু 1, মড জেড ইকুয়ালস টু 1 মানে কি, এই হচ্ছে আমার কার্ভ, এই হচ্ছে আমার সার্কেল, মড জেড ইকুয়ালস টু 1 হচ্ছে ইউনিট সার্কেল, এটাকে ইউনিট সার্কেল বলা হয়। হ্যাঁ, কারণ ইউনিট সার্কেল কেন বলা হয়, কারণ এর রেডিয়াস হচ্ছে 1, ওই জন্য ইউনিট সার্কেল বলা হয়, এবং অরিজিন দিয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এইবার আমার পয়েন্ট অফ সিঙ্গুলারিটিটা আমাকে বের করে দেখতে হবে। তাহলে এই ফাংশনটা কোন জায়গায় ডিস্টার্ব করছে, কোন পয়েন্টগুলো ডিস্টার্ব করছে, সেই পয়েন্টগুলো ডিস্টার্ব করছে যেখানে নিচের এই যে জেড স্কোয়ার প্লাস 2z প্লাস 2 ইকুয়ালস টু যেখানে 0 হবে, যেখানে জেডের ভ্যালু 0 হবে, তাহলে সেই পয়েন্টগুলো আমরা বের করব। সেই পয়েন্টগুলো যদি আমরা বের করি, তাহলে জেড স্কোয়ার প্লাস 2z প্লাস 2 ইকুয়ালস টু 0, এখান থেকে আমরা শ্রীধরাচার্যতে যদি জেডের ভ্যালু বের করি, তাহলে কী হবে, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2 এ, এর ভ্যালু তো 1, তাহলে ইকুয়ালস টু মাইনাস 2 প্লাস মাইনাস রুট ওভার অফ 4 মাইনাস 8, তাহলে এটা কি হয়ে যাবে, মাইনাস 4 বাই 2 ইকুয়ালস টু কত হচ্ছে, মাইনাস 2 প্লাস মাইনাস এটা কত হয়ে যাবে, 2i বাই 2, 2 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে মাইনাস 1 প্লাস মাইনাস i, এইটা মাইনাস 1 প্লাস মাইনাস i। তাহলে এই পয়েন্টটা কত হচ্ছে, একটা হচ্ছে জেড ইকুয়ালস টু মাইনাস 1 মাইনাস i, আর একটা হচ্ছে জেড ইকুয়ালস টু মাইনাস 1 প্লাস i, জেড ইকুয়ালস টু মাইনাস 1 মাইনাস i, জেড ইকুয়ালস টু মাইনাস 1 প্লাস i। আচ্ছা, জেড ইকুয়ালস টু মাইনাস 1 মাইনাস i আর মাইনাস 1 প্লাস i, দেখো ভালো করে একটু খেয়াল করো, আমি যদি এইভাবে একটা চতুর্ভুজ আঁকি, চতুর্ভুজ তো না, বর্গক্ষেত্র যদি আঁকি, এটা 1, এটা যদি মাইনাস 1 হয়, এটা i, আর এটা যদি মাইনাস i হয়, তাহলে এইটা কি হয়ে যাবে, এই পয়েন্টটা হয়ে যাবে 1, i, এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে মাইনাস 1 এই মাইনাস 1 মাইনাস i, এটা কি হয়ে যাবে, মাইনাস 1 মাইনাস i বলবো না, ঠিক এটা হয়ে যাবে 1 মানেই হচ্ছে 1 প্লাস i। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে মাইনাস 1 মাইনাস i মানেই হয়ে যাচ্ছে মাইনাস 1 মাইনাস i, না মাইনাস 1 প্লাস i, এটা মাইনাস 1 প্লাস i, এটা হয়ে যাবে মাইনাস 1 প্লাস i। আর এইটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে মাইনাস 1 মাইনাস 1, মানে এটা কত হয়ে যাবে, মাইনাস 1 মাইনাস i। আর এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে মাইনাস 1 1 মাইনাস 1 1 না, এটা হয়ে যাবে 1 মাইনাস 1, এটা হয়ে যাবে 1 মাইনাস 1, তার মানে 1 মাইনাস i, এইটা ঠিক আছে। আর আমাদের যে কার্ভটা, সেই কার্ভটা, আমাদের যে সার্কেলটা, সেটা কেমন, দেখো সার্কেলটা এইরকম সার্কেল, এইটা তাই না, এইরকম সার্কেল। তাহলে এই যে মাইনাস 1 মাইনাস i পয়েন্টটা কোথায়, এই জায়গায়, আর এই মাইনাস 1 মাইনাস i, এই যে মাইনাস 1 মাইনাস i পয়েন্টটা এইটা, এই যে এই পয়েন্টটা হচ্ছে এইটা, আর মাইনাস 1 প্লাস i পয়েন্টটা হচ্ছে এইটা। এই দুটো পয়েন্টই দেখো আমার যে ক্লোজড কার্ভটা দেওয়া আছে, সেই ক্লোজড কার্ভের বাইরে, দুটো পয়েন্টই দেখো ক্লোজড কার্ভের বাইরে। তাহলে দুটো পয়েন্টই যদি ক্লোজড কার্ভের বাইরে হয়, তাহলে কচি-গসার থিওরেম অনুযায়ী আমি কি বলতে পারবো, এই ইন্টিগ্রেশনটার ভ্যালু কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। দেখো ইন্টিগ্রেশনটা দেখে মনে হচ্ছে এই ইন্টিগ্রেশন করাটাই কঠিন হয়ে যাবে আমাদের পক্ষে। এটা যদি রিয়ালে থাকতো, এইটা যদি আমরা রিয়ালে করতাম, এই ইন্টিগ্রেশনটা রিয়াল অ্যানালিসিসের ক্ষেত্রে এখানে যদি আমরা x মাইনাস 3 এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 2 করতাম, তাহলে এই ইন্টিগ্রেশনটা ভাবো আমাদের কত খাটতে হতো, কত পরিশ্রম করতে হতো ইন্টিগ্রেশনটা করার জন্য। কিন্তু কচি-গসার থিওরেমে আমাদেরকে জাস্ট একটা ফিগার ড্র করলাম, আর আমাদের পয়েন্ট অফ সিঙ্গুলারিটি চেক করলাম, জাস্ট পয়েন্ট অফ সিঙ্গুলারিটি যদি আউটসাইড দ্য সার্কেল হয়ে যাচ্ছে, তাহলে কচি-গসার থিওরেম অ্যাপ্লাই করছি, করে আমি কী বলে দিচ্ছি, এর ভ্যালুটা 0 হয়ে যাবে। বুঝতে পারলে, মজার জিনিস দেখো কত সোজা। এই হচ্ছে থিওরেমগুলোর মজা, যে কত সহজভাবে আমি এই অঙ্কগুলোকে করে ফেলতে পারছি। ঠিক আছে, কত সহজভাবে আমি এই অঙ্কগুলোকে করে ফেলতে পারছি। নেক্সট তোমাদের এইরকম একটা অঙ্ক দেওয়া আছে, এটা তো মুখেই হয়ে যাবে, সাইন জেড বাই জেড স্কোয়ার মাইনাস 25 বাই দেওয়া আছে জেড স্কোয়ার
প্লাস 9dz, কার্ভটা সেইটাই দেওয়া আছে সি মড জেড ইকুয়ালস টু 1। ঠিক আছে, তো মড জেড ইকুয়ালস টু 1 হলে কি হয়ে যাচ্ছে, জেডের ভ্যালু প্লাস মাইনাস 1। তা এইখানে যদি আমি সমাধান করি জেড স্কোয়ার মাইনাস 25, নিচের পয়েন্টগুলো করতে হবে, কোথায় কোথায় জিরো আসছে, তাহলে এখান থেকে কি পাবো, জেড ইকুয়ালস টু প্লাস মাইনাস 5। আর জেড স্কোয়ার প্লাস 9 ইকুয়ালস টু যদি জিরো করে দিই তাহলে এখান থেকে কি আসবে, জেড ইকুয়ালস টু প্লাস মাইনাস 3i। তাহলে আমরা যে পয়েন্ট চারটে পাচ্ছি, যে পয়েন্ট অফ সিঙ্গুলারিটি যে চারটে বেরোচ্ছে, প্লাস 5 মাইনাস 5 প্লাস 3 মাইনাস 3, চারটেই কী হয়ে যাচ্ছে, এই ক্লোজড কার্ভের বাইরে। ঠিক আছে, তাহলে বাই কচি-গসার থিওরেম এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। ঠিক আছে, দেখো অঙ্কটা দেখে মনে হচ্ছে কত কঠিন একটা অঙ্ক, কিন্তু বাই কচি-গসার থিওরেম 3 লাইনের মধ্যে ভ্যালুটা 0 চলে আসছে। এটাই হচ্ছে এই থিওরেমগুলোর মজা। ঠিক আছে, তো এই ধরনের আরও অনেক থিওরেম আছে, অনেক নয়, আছে পরপর বেশ ভালো ভালো থিওরেম। এরপরে কচি ইন্টিগ্রাল ফর্মুলা আছে, সেগুলোও আমরা করব, তার সাহায্যে অনেক অঙ্ক করব। ঠিক আছে, তো আপাতত আজকে আমরা এই অঙ্কগুলো করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে, বুঝতেও পেরেছো। তো যদি কোনো অসুবিধা থাকে তাহলে বলবে। আর এর আগের তোমাদের যদি ভিডিওগুলো দেখতে হয়, এই টপিকের আগের ভিডিওগুলো, তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে দেখবে। কেবলমাত্র এই ভিডিও নয়, আমার এই চ্যানেলের সমস্ত ভিডিওগুলো আমি ডেসক্রিপশানে দিয়ে থাকি। হ্যাঁ, প্লেলিস্ট করে দেওয়া আছে, প্লেলিস্টে গিয়ে তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, ঠিক আছে।